মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেনা প্রধান তো রয়েছেন এবং তার বর্তমান বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। বেটার কোন ক্ষমতা আছে? ওই বেটার তো আমি কিছুই দেখি না। আমি ব্যর্থ, আমি রাষ্ট্র চালাইতে পারি না। তো তুই বইছস কে লেগা? ছাইরা দে। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষখোর, হয়তো টাকা গুনতে পারবো ব্যাংকে, আর কিছুই পারবো না। আর এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক মিনিটে পদত্যাগ করতে আমরা সেটা সক্ষম হব। জাতীয় নাগরিক কমিটির পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কলকাঠি নাড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মার্চ। দর্শক, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে এমন ইম্পর্টেন্ট কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, যে ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত সহ যত রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো মিলে বাংলাদেশের মধ্যে আসলে কি একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। একদিকে বিএনপি চাচ্ছে যে স্থানীয় নির্বাচনের আগে সরকার নির্বাচন হোক, আবার অন্যদিকে জামাতের নেতৃত্ব বা অন্যান্য যারা দল আছে তারা চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচনটা হোক, তারপর সরকার নির্বাচন হোক। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা এখন আন্দোলন করতেছে, অনেক কথা বলতেছে, অনেক সমালোচনা করতেছে, এইটা ওইটা অনেক কিছু হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার আবার চালু করে দিয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে প্রথমবারের মতো আসেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরো নতুন ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। সো আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। আমরা জানি একটা প্রোগ্রামে কত টাকা খরচ এবং কিভাবে খরচ হয়, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে নাহিদ সাহেব জাতীয় নাগরিক কমিটির তিনি প্রধান হয়েছেন। আমরা তাদেরকে অভিবাদন জানাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানাই। কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক কমিটিকে প্রশ্ন করতে চায় যে গতকালকে মানিক মিয়া এভিনিউতে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে 5 স্টার হোটেল সোনারগাঁ শেরাটনকেও তারা হার মানিয়েছে, সেখানে কোটি টাকা ব্যয় করছে। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, এই যে জাতীয় নাগরিক কমিটির পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কলকাঠি নাড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন, এবং অনেকেই বলার চেষ্টা করছে সরকারি বাস বিআরটিসি দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আনছেন। আমরা গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন লড়াই করছি, সংগ্রাম করছি, সমাবেশ করছি, আমাদের সমাবেশ করতে দেয়নি শেখ হাসিনা। কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা যখন মানববন্ধন করতেন, সেই মানববন্ধনের বিভিন্ন জায়গায় সরকারি প্রোটোকলে রেলগাড়ি, বিমান, তারপরে আপনার বিআরটিসি বাস সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতেন। তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, অন্তর্বর্তী সরকারে যারা আছেন এবং আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাৎ থাকলো কি না। এবং নাহিদ সাহেব কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে উনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন যে ব্যাংকে 10,000 টাকার কথা বলেছেন। কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, নাহিদ সাহেব গতকালকে যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন, এই কোটি টাকা আপনি কোথায় পেলেন? এই কথা এখন বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন এসেছে। প্রশ্নটা থাকতো না যদি মানিক মিয়া এভিনিউতে মাদুর বিছিয়ে মাটিতে লুটিয়ে মাওলানা ভাসানীর মতো গণতন্ত্র এবং দেশপ্রেম তারা বেছে নিতেন, তাহলে মানুষের প্রশ্ন থাকতো না। আজকে এই ছাত্র বন্ধুরা এখনও তাদের ছাত্রত্ব শেষ হয়নি, তারা একটি রাজনৈতিক দল করেছেন, আমরা অভিনন্দন জানাই। কিন্তু রাজনৈতিক দল করতে যে ঢাক ঢোল পিটিয়ে কোটি টাকা খরচ করে তারা যদি কোনো সময় রাষ্ট্রের দায়িত্ব আসে, তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে। এটা বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন, এটা আমার প্রশ্ন না। বাংলাদেশের মানুষ গতকালকে থেকে যেই প্রশ্ন এবং চিন্তিত যে সবেমাত্র ছাত্রত্ব শেষ হয়নি, তারা একটি রাজনৈতিক দল করে ডাক ডোল পিটিয়ে কোটি টাকা খরচ করে এই টাকা কোথার থেকে আসলো? এই টাকা যদি অন্তর্বর্তী সরকার যোগান দেন, অন্তর্বর্তী সরকার যদি তাদের পিছন থেকে কলকাঠি নাড়ান,
তাহলে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, জাতীয় নির্বাচন নিয়ে যদি কালক্ষেপণ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে 5ই আগস্টে শেখ হাসিনাকে যেভাবে আমরা বিতাড়িত করেছি, ভারত পাঠিয়েছি, আপনারা কোনো দেশে পালাতে পারবেন না। এদেশের জনগণের আদালতে আপনাদেরকে বিচার করা হবে। বাংলাদেশের মানুষ গত 17 বছরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে শুধু একটি ভোটের জন্য, জাতীয় নির্বাচনের জন্য। সেই জাতীয় নির্বাচন নিয়ে আজকে যারা বলার চেষ্টা করছেন আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন, আমি সেই সকল অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আপনারাও শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার মতো জাতীয় নির্বাচনকে ভয় পান। যদি জাতীয় নির্বাচনকে ভয় না পান তাহলে কেন বলতে চাচ্ছেন যে স্থানীয় নির্বাচন আগে? বাংলাদেশের মানুষের রক্ত দিয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য। অন্তর্বর্তী সরকারের কাজ না স্থানীয় নির্বাচন করার, অন্তর্বর্তী সরকারের কাজ হলো জাতীয় নির্বাচন করার। এবং গতকালকে সবচেয়ে বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে, তারা দুটি বক্তব্য দিয়েছেন। একটি হলো হিন্দি এবং উর্দুতে স্লোগান দিয়েছেন ইনকিলাব। যেই দেশ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সেই দেশের মানুষ কখনো এই ধরনের স্লোগান শুনতে চায় নাই। তারা আরেকটি কথা বলছেন যে আমরা পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী মানি না। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তাহলে আপনারা কোন পন্থী? বাংলাদেশের মানুষ কোনো পন্থী, কোনো দেশের প্রভু নাই। বাংলাদেশের মানুষ কোনো দেশের আগ্রাসনকে মেনে নেয় না। তার মানে আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে পরাশক্তি কেউ না কেউ আপনাদের ঘাড়ে বসে কলকাঠি নাড়ানোর চেষ্টা করছে। তবে নাহিদ সাহেব, সাজিদ সাহেব, হাসনাত সাহেব যারা আছেন তাদেরকে বলতে চাই, যত বড় পরাশক্তি আপনাদের মাথার উপর থাকুক না কেন, কোনো পরাশক্তিতে কাজ হবে না। কারণ আমরা দেখেছিলাম ভারত কিভাবে শেখ হাসিনাকে চারপাশে থেকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটের অধিকার থেকে দূরে রেখেও শেখ হাসিনাকে রক্ষা করতে পারেন নাই। কাজেই তারা যদি বলতেন যে আমরা বহির্বিশ্বের কোনো আগ্রাসনকে মানি না, আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সকল আগ্রাসনকে রুখে দেব, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের সব জায়গায় বন্ধু থাকবে, তবে সমঝোতার ভিত্তিতে। কিন্তু তারা মাত্র দুটি দেশের নাম নিয়েছে। এখানেই বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, তাহলে কি অন্য পরাশক্তি আপনাদের মাথার উপর থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কলকাঠি নাড়াচ্ছেন কিনা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছেন না? যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করে, আমরা তাদের আবারও বলতে চাই, বাংলাদেশের জনগণকে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে হটিয়েছি আপনাদেরকে রুখে দিতে আমাদের সময় লাগবে না। আমরা বঙ্গভবনকে মনে করতে চাই, ডক্টর ইউনূস সাহেব, বঙ্গভবন কি হয়েছে এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে। কাজেই আওয়ামী লীগের দোসর এবং ভারতের প্রেতাত্মাদের কোনো কথা শুনবে না ডক্টর ইউনূস, এটাই বাংলাদেশের মানুষ প্রশ্ন। যদি শোনে তাহলে যমুনায় এই পরিণতি হবে, এটাই হলো বাস্তবতা। লীগের কথা বলার মানুষ নেই, সবাই মুখ চুপ। আমি তো মহিলা মানুষ, সবাই কথা হয়েছে। সবার আগে দেশের নিজের থেকে ভালোবাসা, আমার থেকে আমি পরিবর্তন হই, হ্যাঁ, তারপর আপনি সরকারের কথা বলবেন। আর ইউনূস সরকারের কথা বলতেছেন, ও তো সরকারই না। কতগুলি মায়ের সন্তানের রক্তের পাড়ায় তারপরেও আসছে। ও তো মাস্টার প্ল্যান করে আইছে যে আমরা আসুন, আমরা এই ক্ষমতা ধরে রাখুন। বক্তব্য বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। রাষ্ট্রীয় সমস্যা, অবিলম্বে রাষ্ট্র 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ দেশের ভিতরে অরাজক, বিশৃঙ্খলা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, এক শ্রেণীর লোক দেশের ভিতরে ফাঁদা লড়তেছে। এসব বন্ধ করতে হবে ডক্টর ইউনূসকে এবং দেশের ভিতরে 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের ভিতরে অরাজক, বিশৃঙ্খলা, অস্থিরতা, মানুষের মস্তক গোলায় গম হারাম হয়ে দেশের ভিতরে কর্মকাণ্ড এসব অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশের ম্যান্ডেট 24-এর গণঅভ্যুত্থানের ফ্ল্যাগ, আমাদের ফ্ল্যাগ, স্বাধীনতা ফ্ল্যাগ, আমার মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। আগে দিতাম জয় বাংলা স্লোগান, ওখানে দিত বাংলাদেশ জিন্দাবাদ। এই সব কথার এক কথা, আপনার এই শাহবাগে দিনমজুরি, এইখানে সেই সবাই আন্দোলন করে, আন্দোলন কোনোদিন সফল হয় না।
তারপরে যে আপনার জুলাই আন্দোলনের যে গণহত্যার বিচারটা চাইতেছে এদিকে, এটা কি পুলিশদের কোনো ভ্যালু নাই? পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলে না। তারপরে কথা হয়েছে পুলিশ, সাধারণ পুলিশ যেভাবে মারা গেছে, পুলিশের পরিবার রেখে দেখে যেই পুলিশগুলি পাও চামচা, যাদের পুলিশ হয়েছে কি গোলাম হুকুমদারি, ওরা যারে মানে যেই হুকুমটা পাইবে ওইটাই করব। এর মধ্যে যারা বড় বড় অফিসার তারা তো বিদেশে পালিয়ে গেছে, মাঝারুল, যাত্রাবাড়ি থানায় এডিসি দিন মোহাম্মদ, এরকম আরো অনেকের নাম আছে, আমি জানিও না। এগুলি আইতে না তারপরে বিচার করেন। আমাদের মতন আমরা নিজেরা ভুক্তভোগী হয়েছি। পুলিশ সব খারাপ না, সব ভালো না। কি করছে ওনার 5 আগস্ট এটা হয়েছে, 8 আগস্ট সরকার গঠন করছে, তারপরে 15 আগস্ট থেকে কি হইলো, 6-7 আগস্ট থেকে 5 আগস্ট থেকে শুরু করে জ্বালাও পোড়াও। হ্যাঁ, তাহলে এটা তো আমাদের সমাজ, মানে আমাদের সমাজ এটা রায় দেয় না। আপনারা সাংবাদিকরা কি করেন? আপনারা সবাই জিজ্ঞেস করেন। ওই কয়েকদিন আগে দেখলাম একটা মহিলা গেছে বাচ্চা নিয়ে স্কুল থেকে, ওই মহিলারা কি আওয়ামী লীগের দালাল আইছে, ওই মহিলাটারে এতটুক পেটের বাচ্চা, এই ছেলের কথা শুই না জনগণের মহিলারে মারধর করে তারপরে মহিলাটারে উঠাই দিছে। কোনো আপনার মন খুলে কথা বলবেন এই দেশে নাই। এবার আওয়ামী লীগই কোন, বিএনপি কোন, আর এই যে এই সরকারি কোন, যে যখন আইব তার চামচামি করতে হইব। প্রশাসন ভালো হইব কিভাবে? নিজের জায়গা থেকে প্রশাসন ই করেন, যখন যেই দল আইব প্রশাসন দেখবেন। আরে প্রশাসন তো ভালো হইতে হইব। প্রশাসন 100 বার, প্রশাসন তো গোলাম আইন শৃঙ্খলা। আপনি দাঁড়ান, আমি একটা কথা বলি, দাঁড়ান। গোলাম কেন হইব? দাঁড়ান, আমি বলতেছি। এই যে 5 আগস্টের পরে আমাদের যে গণহত্যা হইলো, ভাই বোনরা মারা গেল, আগুন জ্বালাও পোড়া হইলো, তাইলে এইখানে কি করার আছে? দিনমজুরি, দাঁড়ান, রিক্সাওয়ালারা মারা গেছে, তো এইখানে দেখা গেছে যে আপনার ওই যে কি বলে, আমাদের যে হাইকোর্টের যে প্রধান বিচারক, তার পদত্যাগ কেন করাইলো? হইতে পারে সে আওয়ামী লীগের। সবাই মিলা যদি এটা সুস্থভাবে একটা পরিচালনা কইরা তারপর তদন্ত কইরা বিচার করতো, সেই বিচারটা কি কার্যক্রম হইতো না? সেটা তো করে নাই, সব ধামাচাপা দিয়ে ফেলাইছে। এটা আমাদের কাছে সবার রিকোয়েস্ট, যারা এই ভাইয়েরা আছে, দিনমজুরি আছে, সবার রিকোয়েস্ট যে আমাদের সাধারণ পাবলিকের একটাই দাবি, যারা মারা গেছে তাদের বিচারটা আইনের হাতে আনুক। কে দিছে, কারা দিছে, এবং আমাদের দিনমজুরি, আমরা যারা মধ্যম ফ্যামিলি আছি, সবার, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, সবাই মিলা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের আয়ত্তের মধ্যে রাখেন। এখন তো আমার ছেলে স্কুলে গেছে, আপনার এখন মাসের 27 তারিখ ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে বই পাওয়া যায়, রোজার মধ্যে পরীক্ষা। এখন তো আমার ছেলে বই পায় নেই, তাহলে ওরা কি পড়াশোনা করবো? কিসে বইছে? ইনু সরকার যে বসছে, কেন বসছে? আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ যে কেন উনি কি করতেছে? উনি তো কোনো বিচারই করতে পারে নাই। উনি নাইমা গিয়া সুস্থ সুন্দরভাবে একটা পরিচালনা কইরা একজনকে গঠন করুক, যে দেশের দায়িত্ব নিতে পারবো। অনেক রাষ্ট্র আছে যে আপনার রাজনৈতিক লোকজন, আর ইসলাম আসার দরকার আছে, এটা আমরা মনে করি। ইসলামের মধ্যে 3টা দল আছে। একটা হইলো যে আপনার একদম ঘরোয়া করে রাখবো, মেয়েরা কোথাও যাইতে পারবো না, হ্যাঁ, একগাড়া করতে হইব, মাথায় টুপি না, টুপি রাখবো না, এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, কারণ জুলুম কইরা তো ইসলাম প্রচার করে নাই। যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, যারা ইসলামরে ভালোবাসা দেশকে পরিচালনা করতে পারবো, কইছে, ওর নাম কি, আরে ডাক্তার মিজানুর রহমান আজহারি কইছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। বিএনপি চেষ্টা গেছে, কে চেতবি কে? খাইতেছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনে করে চাঁদাবাজি হইতেছে। গুলিস্তানে দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না, তো খারাপ কইছে কি বেটায়? ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত, যারা জুলাই আন্দোলনে গণহত্যা হয়েছে তাদের তালিকা কইরা তাদের কোনো আপনার কি বলে বিচার তো করতেই পারে নাই, তাদের ফ্যামিলিরও না। একটা ওই যে কে যেন বুক পাইতা দিছিল, কি সাইদ, আবু সাইদ, এই আবু সাইদ নিয়ে পুরা রইছে। এটা হইলো একটা ফর্মালিটি। এটা না কইরা আপনার ছেলে হারাইছে, ওর ভাই হারাইছে, এটি তালিকাভুক্ত করেন। কুমিরা দেখেন যে আমাদের কার সমস্যা, কে কে প্রাপ্য, তাদেরকে দেন। যারা পা হারাইছে, যারা চোখ হারাইছে, তাদের চিকিৎসা দেন। তারা করেন না। ওই সাজিদ আছে, নাইজ আছে, আরো কি আছে, মিডিয়ার সামনে আমরা করছি। সালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক দিন, হয়তোবা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আজকের এই দিনটার গুরুত্ব আমি জানি না কতটুকু পজিটিভলি হবে অথবা নেগেটিভলি হবে। আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে, ঠিক সংসদের সামনে, রাস্তাটা ধরেন যেই পাশে প্রোগ্রামটা হচ্ছে, ঠিক একটা রাস্তার ব্যারিকেডটা ক্রস করলে সংসদের রাস্তাটা একদম ভবনে ঢুকার,
তো মোটামুটি সংসদে ঢোকার জন্যই যে আগামীতে রাজনৈতিক দলটা আমাদের এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের ঠিক মহেন্দ্রক্ষণ আমার এই রেকর্ডিং এর মুহূর্তটা। তো আজকে আমি দেখলাম যে এখানে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে। যেমন ধরেন আজকের এই প্রোগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা দাওয়াত দিয়েছে, আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া। বাকি যারা আছেন ছোট বড় প্রায় আমার ধারণা প্রায় 45টা টু 48টা দল তারা প্রত্যেকে দাওয়াত পেয়েছে। এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট আহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে, নিহতদের পরিবাররা দাওয়াত পেয়েছে। এছাড়াও মঞ্চের যেই ডিজাইনটা করা হয়েছে আবু সাইদের যেই একটা ছবি, ভাইরাল ছবি, সেই ছবিটা দিয়া মঞ্চের একটা ডিজাইন করা হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্তরে যত জ্বালাপোড়াই থাকুক, এখানে বিএনপি তাদের একটা বড় ধরনের প্রতিনিধি দল পাঠাচ্ছে। এটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। এই সৌহার্দ্যপূর্ণ রাজনীতিটাই আমরা দেখতে চাইছি। জামাতও তাদের প্রতিনিধি দল পাঠাবে, মানে বড় দলগুলোর মধ্যে, আর বাকিরা তো এখানে থাকছেই। এই যে একটা মিলন মেলা, তবে মিলন মেলার মধ্যে যে জিনিসটা নিয়ে সকলের একটা চিন্তা ছিল যে আসলে কতজন মানুষ হবে বা কয়জন হইতে পারে। আগে একটা বক্তব্য ছিল যে ছাত্রদের পেছনে জামাতের ব্যাকআপ থাকে বা শিবিরের ব্যাকআপ থাকে। এখন যেহেতু তারা একটা আলাদা টিম হিসাবে কাজ করছে, তবে এখনো কিছুটা ধোঁয়াশা আছে। অনেকে মনে করছে যে এটা আলাদা টিম না, এটা জামাতের বি টিম, সি টিম। বাট এখন নিশ্চয়ই আর এই ব্যাপারে কারোর কোনো মন্তব্য নাই, আমি মনে হয় আর কি আশা করি। তো এই যে ব্যাপক লোক উপস্থিতি তারা ঘটিয়েছে বাংলাদেশের 64 জেলা থেকে, আপনার দলে দলে তাদের যে নেতাকর্মীরা বা নতুন রাজনৈতিক দল হলে যারা এই দলটা থেকে পজিটিভলি নেগেটিভলি নানান ধরনের চিন্তায় মানুষ আছে, তারা নিবন্ধন ফর্ম কমপ্লিট করিয়েছে। সারা বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ নিবন্ধন করেছে। হিউজ ক্রাউড এখানে তৈরি হচ্ছে, একটা অবিশ্বাস্য মুহূর্ত। মোটামুটি অনেকটা 5ই আগস্টের আগে আমরা যেই দৃশ্যপট দেখেছিলাম, সেই দৃশ্যপটের কাছাকাছি লেভেলের একটা সূচনা আজকে আমরা এখানে দেখতে যাচ্ছি। অনেক অতিথি ইতিমধ্যে আসছেন, অনেকে মঞ্চে উঠেছেন, প্রস্তুতিও চলছে। সবকিছু মিলে যে কোনো মুহূর্তে আমার রেকর্ডিং টাইমটাতে দলটির দীর্ঘদিনের যেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পেছন থেকে আক্তারেরই একসময় রাইট হ্যান্ড ছিল নাহিদ, আবার আজকে সেই নাহিদই এই দলটির প্রধান হতে যাচ্ছেন। আর পেছন থেকে বস হিসাবে আক্তার থাকছেন। আরো তাদের যে টিমটা, ঢাবি কেন্দ্রিক টিমটা, তারা পুরোটাই আজকে এখানে থাকছেন। তবে পজিটিভ দিক হচ্ছে যে মানুষ এটাকে এক ধরনের পজিটিভ নিচ্ছে। আমি আমার জায়গা থেকেও একটা তৃতীয় রাজনৈতিক দল সবসময় চাইছি। কেন? ধরেন যখন বিকল্প না থাকে তখন মূল যে দলগুলা তারা তাদের মতন আচরণ করে। তারা জানে যে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি, বিএনপির বিপরীতে আওয়ামী লীগ, ধাক্কা দেওয়ার মতন এতদিন কেউ ছিল না। জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাইতে পারবে না, এটা নাহিদেরই বক্তব্য, আমার না। যে এই টাইপের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। তো জাতীয় পার্টির কথা তো বাদে দিলাম, তাহলে আরেকটা দল যেটা এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে বলা হচ্ছে। তবে বললাম না ভিডিওর প্রথমেই যে আগামী জাতীয় নির্বাচনের পরে আজকের দিনটা ঐতিহাসিক দিন নাকি। তো দর্শক, বর্তমান সময়ের পরিস্থিতি দেখে এবং আমি যেই সমস্ত ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম, এই সব কিছু দেখে আপনাদের কি মনে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার যেই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলরা আছে এবং নতুন দল একটা যোগ হয়েছে যে কি জাতীয় ন্যাশনাল পার্টি, এই দলটা মিলে সবাই এখন কি যাচ্ছে? আসলে প্রথমে সরকার নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে, এটা নিয়ে কিন্তু সবাই কথা বলতেছে। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে আগে কোন নির্বাচনটা হওয়া দরকার? যে নির্বাচনটা হলে আমাদের বাংলাদেশটা কিছুটা হলো সংস্করণ হবে। অনেকেই বলতেছে যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার, কারণ স্থানীয় মেম্বার, চেয়ারম্যানরা এগুলো পরিবর্তন হলে তারপর না হয় মানে বড় পরিবর্তনে যাওয়া যাবে। কিন্তু দর্শক, আপনাদের একটা মতামত থাকতেই পারে, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মতামত দেবেন, যেই মতামতটির কারণে হয়তো এই যে যেই দাঙ্গা হাঙ্গামাটা চলতেছে সেই দাঙ্গা হাঙ্গামাটার একটা সমাধান হয়। সো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, যেই মন্তব্যটির কারণে কিছুটা হলো উন্নত হতে পারে আমাদের দেশ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।